পুরো ১ বছর পর আজকে লোকালয়ে আসা হলো। জানি না এই একটা বছর দেশের ভেতরে কি হয়েছে, কারণ আমার কাজ তো দেশ রক্ষা করা। তাই তো দেশের ভেতরে কি হয় তা জানার বেশি একটা সময় হয়নি। যাক, বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করে খাওয়া দাওয়া করে হালকা একটু ঘুমিয়ে নিলাম, কারণ রাতে পড়তে হবে। ও, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হলো না। আমি মিজু, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাবা মায়ের আমরা দুটো মাত্র সন্তান। আমাদের বিজনেস আছে, যেটা ভাইয়া ও আব্বু মিলে সামলায়। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি একজন দেশের সৈনিক, মানে আর্মি। দেশকে রক্ষায় নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছি। 4 মাসের ছুটি নিয়ে এসেছি আমি। সাধারণত 4 মাসের ছুটি কেউ পায় না, তবে আমার চাচা কর্নেল, তাই সুবিধাটা পেয়ে গেছি। আসলে আমাদের বংশের মধ্যে আর্মি আছে বেশ কয়েকজন। আমি প্রত্যেক বছরে এসে সেমিস্টার পরীক্ষা দিয়েই শুধু চলে যাই। এবার ফাইনাল এক্সাম, তাই ছুটিটা বেশি করে নিতে হয়েছে। আমি যে ভার্সিটিতে পড়ালেখা করি সেখানে আমাকে কেউ জানে না যে আমি আর্মি, কারণ আমার কোনো বন্ধু নেই। কারণটা হয়তো আমি ওদের মতো ভার্সিটিতে সময় দিতে পারি না, কারণ আমাকে যে দেশ রক্ষা করতে হয়, যাতে করে ওরা শান্তিতে দেশে থাকতে পারে। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে গিয়ে কিছু হালকা নাস্তা করে নিলাম। তারপর সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম, কারণ এই 4 বছর কাজের চাপ বেশি ছিল, তাই বেশি একটা পড়তে পারিনি। তাই কিছুদিন বেশি ছুটি নিয়েছি, যেন ভার্সিটিতে গিয়ে কয়েকদিন ক্লাস করতে পারি। তাই কালকে থেকে ভার্সিটিতে গিয়ে ক্লাস করব। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সাধারণ একটু এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। সকালে নাস্তা করে ভার্সিটির জন্য রেডি হয়ে চলে আসলাম ভার্সিটিতে। ভার্সিটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম ভার্সিটিকে। 1 বছরে অনেক বদলে গেছে এটা। তারপর ধীর পায়ে ঢুকলাম ভার্সিটিতে। ভার্সিটিতে গিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। উনি নিজেও জানেন আমি একজন আর্মি। স্যার এতটুকু জানে আমি কর্নেল মাহমুদের ভাতিজা, তাই উনি আমাকে নিয়ে নিজে ক্লাস দেখিয়ে দিয়ে আসলো। ক্লাসের সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর আমি গিয়ে পিছনের একটা বেঞ্চে বসে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে ওই দিনের মতো বাসায় চলে আসলাম। যেহেতু কোনো বন্ধু নেই, তাই বাইরে বেশি একটা দেরি করি না। পরের দিন ভার্সিটিতে একটু তাড়াতাড়ি গেলাম। গিয়ে ক্যান্টিনে বসে বইয়ের পাতায় নজর দিচ্ছিলাম। তখনই কেউ একজন এসে বইয়ের পাতার উপর হাত রাখলো। তাকিয়ে দেখি আমারই ক্লাসমেট 3টা ছেলে। কালকে ক্লাসে দেখেছি ওদের চোখের ভাষা অন্য কিছু বলছে। তখনই ওদের মধ্যে একজন বলে উঠল, কিরে, তোকে তো শুধু পরীক্ষার সময় দেখি, বাকি সময় তো তোর দেখাই পাওয়া যায় না। আসলে ভাই, আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে ক্লাস করতে পারি না। ও, তা ওর নাম কি? আমার নাম মিজু। ওহ, আচ্ছা। ভার্সিটিতে তোর কোনো ফ্রেন্ড সার্কেল আছে? জি না। তাহলে তুই আজ থেকে আমাদের সাথে চলাফেরা করবি, ঠিক আছে? আমরা বাকি ছেলেদের মতো খারাপ ছেলে না, আর তোর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। ব্যাস, ওরাও আমার সাথে বসে আড্ডা দিতে লাগলো। আসলে ওদের মুখ দেখে মনে হয় না ওরা খারাপ, তাই করে নিলাম বন্ধুত্ব। বাকিটা পরে দেখা যাবে। ওদের সাথে কথা বলে ওদের নাম জানতে পারলাম, সুমন, সবুজ আর রুবেল। যাক, ওদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে মাঝামাঝি একটা সিটে বসে গেলাম। তারপর আবার পড়ালেখায় মন দিলাম। স্যার আসতে এখনো কিছু সময় বাকি আছে। তখনই হঠাৎ করে কেউ আমার সামনে এসে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে, দেখতে পুরাই নায়িকাদের মতো, কিন্তু আমার সামনে রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। অন্য কিছু ভাবার আগেই বলে উঠল, ওই কে রে তুই? আমার সিটে বসেছিস? এটা তো আমি এসে খালি দেখেছিলাম, তাই বসে আছি। এটা আমার সিট, আর যা পিছনে গিয়ে বস তুই। ও সরি, আমি হয়তো ভুলে আপনার সিটে বসে গিয়েছি। আসলে আমি জানতাম না এটা আপনার সিট। বলেই পিছনে এসে সুমনদের সাথে বসে গেলাম। তারপর সুমনকে বললাম, সুমন, মেয়েটা কে রে? আরে, ও হলো জান্নাতি, আমাদের সভাপতি সাহেবের মেয়ে, তাই ভার্সিটিতে ওর একটু পাওয়ারে চলে আর কি। ও, তুই নতুন, তাই ওর সাথে লাগতে যাস না। আমি ওর সাথে কেন লাগতে যাব? তাও দূরে থাকিস, তাতেই তোর ভালো হবে। ওকে। তারপর ক্লাসের স্যার চলে আসলো, আর মিজু ক্লাসে মন দেয়। ক্লাস শেষ করে যখন ওই ভার্সিটি থেকে বেরোতে যাবে, তখনই কেউ একজন আমার নাম ধরে ডাকতে থাকে। তাকিয়ে দেখি জান্নাতি, আর তার পাশে কিছু মেয়ে আছে। তখনই জান্নাতি ইশারা করে আমাকে ওর কাছে যেতে বলল। তাই বেশি কিছু না ভেবে গেলাম ওদের কাছে। কি রে, শুনলাম তুই নাকি কাল নতুন এসেছিস কলেজে? জি, আমি নতুন না, তবে ক্লাসে এসেছি কালকে প্রথম। ও, তা তুই কি এমন কাজ করিস যে ক্লাস করতে পারিস না? এমনি মন চায় না তাই করি না, আর কারণ থাকলেও আপনাকে বলতে বাধ্য না আমি। ও, এত অ্যাটিটিউড তোর? এখানে অ্যাটিটিউডের কি দেখলেন? আমি বলেছি আমি যা করি আপনাকে বলতে তা বাধ্য নয়, ব্যাস। হুম, এইসব আঁকা বাঁকা কথা বের করব আমি, তারপর সোজা
কথায় উত্তর দেওয়া শিখিয়ে দেব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? হুমকি না, কালকের ভার্সিটি আয়, বুঝতে পারবি। ওকে, বলেই সেখান থেকে চলে আসলাম। এটা ওইভাবে না নিয়ে আমি চলে গেলাম বাসায়। পরের দিন রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটিতে ঢুকতে যাব তখনই সুমন আর বাকি দুজন আসলো। এসে আমাকে বলতে লাগলো, মিজু দ্বারা তোর সাথে কথা আছে। হুম, বল কি বলবি? তুই কি কালকে জান্নাতের সাথে কিছু উল্টাপাল্টা করেছিস? না, কেন? জান্নাতি তো তোকে মারার জন্য আমাদের ভার্সিটির কয়েকজন রাজনীতি করার ছেলে ভাড়া করেছে আজকে। দেখ, তুই এখান থেকে ফিরে যা, আমরা জান্নাতিকে বুঝিয়ে সবকিছু ঠিক করলে তারপর না হয় তুই ভার্সিটিতে আসিস। মিঠু, তুই বুঝতেছিস না ওরা অনেক খারাপ। যা হয় আমি দেখে নিব। ওরা তো জানে না আমি কে। তারপর ওদেরকে নিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে এসে ক্যান্টিনে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। ঠিক তখনই কয়েকজন মাস্তান টাইপের ছেলে আমার কাছে আসলো। এসেই বলতে লাগলো, কিরে হিরো, তোর নাকি অনেক দেমাক। ভাই, আমি একজন সাধারণ মানুষ, আমার দিমাগ আসবে কোথা থেকে? তুই এই কলেজে নতুন এসে জান্নাতের সাথে পাল্লা দেওয়া শুরু করেছিস? ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে আমি লেখাপড়া করতে এসেছি, কারোর সাথে পাল্লা দিতে নয়। সো এসব অযথা কথা বলা বন্ধ করেন। আচ্ছা যা, তুই নতুন বলে প্রথমবারের মতো মাফ করে দেব। যদি তুই জান্নাতের কাছে গিয়ে মাপ চেয়ে আসিস। আমি জান্নাতের কাছে গিয়ে কেন মাপ চেয়ে আসবো? তুই জানিস তোকে মারার জন্য জান্নাতি আমাদের ভাড়া করেছে। দেখ, ভালোই ভালোই বলছি, যা গিয়ে জান্নাতের কাছে মাপ চেয়ে আয়, না হলে কিন্তু। দেখুন, কেউ আমাকে মারার জন্য লোক ভাড়া করলে আমি কি করব? আর আমি তো কোনো ভুল করিনি যে জান্নাতের কাছে ক্ষমা চাইতে যাব। এই কথাটি বলার সাথে সাথে পেছন থেকে জান্নাতি বলে উঠল, ওই, তোরা এখানে এই ছাগলটার কথা কি শুনতেছিস? মেরে ওর হাত পা ভেঙে দে। জান্নাতি তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। জান্নাতি আর কিছু না বলে চলে গেল। তখন ছেলেটা বলে উঠল, দেখ, তোকে মারতে চাই না, তাই ক্ষমা চেয়ে নে জান্নাতির কাছে, তাহলে মারবো না। তা না হলে মেরে একেবারে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেবো। দেখুন, অন্যায় না করে কারো কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্যাস, কথাটা শুনে ছেলেটা আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তারপর আমার কলার ধরে মাঠের মধ্যে টেনে নিয়ে আসে। আমি চুপচাপ পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম। এখানে ওদের সাথে মারামারি করাটা ঠিক হবে না, আর ওরা আমার সাথে পারবে না। তাই ছেলেটাকে বলে উঠলাম, আপনার সাথে আমি শান্তি চুক্তি করতে চাই। মানে? আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই, এতে আপনারই ভালো হবে। ছেলেটা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা বল, কি তোর শান্তি চুক্তি? তারপর সুমন, সবুজ, রুবেল সহ ছেলেটাকে নিয়ে একটা কোণায় চলে গেলাম। বল, এবার কি বলবি? দেখ ভাই, তোর এই কয়টা ছেলে দেখে আমার একটুও ভয় হচ্ছে না, ভয় হচ্ছে তোদেরকে নিয়ে। আমি যদি মরতে শুরু করি তাহলে তোরা সবাই মরে যাবি। ওকে, কি বললি বল। এই ছেলেটা পেছন থেকে একটা পিস্তল বের করে আমার মাথার উপর ঠেকায়। আমি ওর কাজ দেখে রাগে ফেটে যাই। আসলে রাগারই কথা, কলেজে এসেছিস পিস্তল নিয়ে? তাই তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে উড়াধুরা চর মারতে থাকি। আমার এরকম আচরণ দেখে কলেজের সবাই আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর ওর মার খাওয়া দেখে বাকি ছেলেগুলো আমায় মারতে আসে। আমিও কম যাই না, তাদের সবাইকে এমন মার মারতে শুরু করলাম, ওরা পা ধরে বলছে, ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছি, প্লিজ ভাই আমাদের ক্ষমা করে দিন, আর এরকম কখনো করব না। আচ্ছা, যা আমার সামনে থেকে। আর শোন, তোদের রাজনীতিতে একটা নীতি আছে, যে কাউকে না চিনে কারো মাথায় পিস্তল ঠেকিয়ে নেয়। তখন আমি ছেলেটার পিস্তলটা আমার হাতে নিলাম। বাহ, AK-47, এটা যখন লোড করা থাকে তখন তো এর ওজন 3 কিলো থাকে, তাই না? আর আনলোড করা থাকলে এটার ওজন 2.5 কিলো থাকে, ঠিক না? আর 50 মিটার দূরত্ব রেঞ্জ, তাই না? আমার কথাটা শুনে ছেলেটা সহ বাকি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। যাক, ছেলেটা অনেক ভয় পেয়েছে। তাই বললাম, শোন ভাই, আমি দেশকে ভালোবাসি, তাই চুপ থাকি। আর যদি কখনো রাগি, কাউকে ভয় করি না। তখন ছেলেটা সহ তার বন্ধুরা সবাই চলে গেল। এদিকে জান্নাতি সহ আমার বন্ধুরা সুমন, সবুজ ও রুবেল আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওরাও হয়তো অবাক হয়েছে, তাই জিজ্ঞেস করলাম, কি হলো, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, তুই আসলে কে, সত্যি করে বলতো। আরে আমি তো তোদের মতো একজন সাধারণ মানুষ। কেন? তাহলে এতক্ষণ যা বললে? আরে ও কিছু না, সময় হলে সব বুঝতে পারবি। চলো এবার সবাই ক্লাসে যাই। ক্লাসে আসার সময় লক্ষ্য করলাম জান্নাতি আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। তারপর ক্লাসে বসে যথারীতি সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নেই।
তারপর কিছু হালকা নাস্তা করে রুমে গিয়ে শুয়ে পড়ি। সামনে পরীক্ষা, তাই বাইরে বের হলাম না, একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই, তারপর লেখাপড়ায় মনোযোগ দিই। পড়ালেখা করতে করতে রাত অনেক গভীর হয়ে যায়। আব্বু আম্মু সবাই ঘুমিয়ে গেছে। আমার ঘরে আম্মু খাবার রেখে চলে গেছে, তাই খাবারটা খেয়ে নিলাম। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে এসে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম ভাঙে, নামাজ পড়ে এসে পড়তে বসলাম। মা এসে কফি দিয়ে যায়, কফি খেয়ে আবারও পড়তে বসলাম। পড়া শেষ করে ফ্রেশ হয়ে কিছু না খেয়ে কলেজে চলে আসি। ভার্সিটি গিয়ে দেখি এখনও কেউ আসেনি, তাই আমি গিয়ে একটা গাছের নিচে বসেছিলাম। তারপর ক্লাসে গিয়ে নিয়মিত ক্লাস শেষ করে বাসায় চলে আসি। এর মধ্যে জান্নাতি আমার সাথে অনেকবার কথা বলতে এসেছে, আমি কোনো সাড়া দেইনি। এভাবে কেটে যায় 20 দিন। আজকে রাত গভীর করে পড়ালেখা করি, তারপর ঘুমিয়ে যাই, কারণ আর কয়েকটা দিন পর পরীক্ষা। আর মনে হয় 2 সপ্তাহ ক্লাস হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই, তারপর মা নাস্তা করতে ডাকে। আমি নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ি। খাবার আইটেমগুলো দেখে আমি মুখরিত, কারণ মা আজকে আমার পছন্দের অনেকগুলো খাবার রান্না করেছে। আসলে প্রায় 1 বছর হলো ভালো করে মায়ের হাতে রান্না খাইনি, তাই আর কি। খাবারগুলো খেয়ে ভার্সিটিতে চলে আসি। ভার্সিটিতে এসে ক্যান্টিনে বসে বই পড়ছি। তখনই কোনো মেয়ের চিৎকার কানে আসে, তাই উঠে একটু সামনে গেলাম। সামনে যেতেই চোখ পড়লো একটা ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে, তাই আমি ওদের কাছে গেলাম। মেয়েটা আমাকে দেখেই আমার পেছনে এসে লুকালো। ভাইয়া আমাকে প্লিজ বাঁচান, ছেলেটা আমার ফায়দা উঠাতে চাইতেছে। প্রথমত খারাপ লাগলো যে শিক্ষা প্রতিষ্ঠানে এসে এসব করছে। তারপর ছেলেটাকে থাপ্পড় দিয়ে প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম। ওনাকে সব কিছু বলার পর উনি বললেন যে এখনই আসছে। তারপর আমাদের দিকে একে একে সবাই আসতে শুরু করলো। খেয়াল করলাম জান্নাতি আমার দিকে তাকিয়ে কেমন যেন মিটমিটিয়ে হাসছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বসে রইলাম। তারপর সবাই আসার পর আমাকে সহ ওদেরকে ডেকে নিয়ে গেল প্রিন্সিপাল স্যারের রুমে। তারপর প্রিন্সিপাল স্যার মেয়েটাকে জিজ্ঞেস করলো, মিজু আমাকে ফোন করে যা যা বলছে তা কি সত্য? কি বলছে স্যার? এই যে ছেলেটা তোমার ফায়দা উঠাতে চেয়েছিল। স্যার উনি যা বলে সে সব তাই মিথ্যা, আর হলো আমার বয়ফ্রেন্ড। মেয়েটার কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে চমকে উঠলাম। কি বলছে মেয়েটা? আমার মাথায় তো কিছুই যাচ্ছে না। তখন প্রিন্সিপাল স্যার মেয়েটাকে বলল, আচ্ছা কি হয়েছে বলো তো শুনি একটু। স্যার আমি আর আমার বয়ফ্রেন্ড বসে গল্প করছিলাম, তখনই উনি এসে আমার বয়ফ্রেন্ডকে কয়েকটা চড় বসিয়ে দেয়। তারপর আপনাকে ফোন দিয়ে কী সব বানিয়ে বানিয়ে বলে, তারপর আর কি এখানে। ওই মেয়ে, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তখন কি বলেছিলে আর এখন কি বলছো? আমি তো তখন ওই বলছিলাম যে আমাদের দুজনকে ছেড়ে দিন, কিন্তু তো আপনি তো চুপ করে বসে থাকতে বললেন। কি? হ্যাঁ। আমাদের দুজনকে থামিয়ে দিয়ে স্যার বললেন, মিজু তুমি কেন করছো তা আমি জানতে চাই না, তবে ভবিষ্যতে কারো সম্মান নিয়ে টান দেওয়ার আগে একবার চিন্তা ভাবনা করো। কিন্তু স্যার। আমাকে থামিয়ে দিল স্যার। মিজু আমি জানি তুমি কথা বলতে চাচ্ছ, এটা বলবে, কিন্তু এখানে তুমি যে অপরাধী তা বোঝার দক্ষতা তোমার আছে, তাই আমি চাই এটা এখানে থেমে যাক। যাও তোমরা সবাই এখন ক্লাসে যাও। আর কিছু না বলে স্যারের রুম থেকে বেরিয়ে চলে আসলাম। রাগে পুরো শরীর দিয়ে আগুন জ্বলছে। সুমনদেরকে নিয়ে গিয়ে একটা গাছের নিচে বসে রইলাম। তখনই পেছন থেকে কেউ ভাইয়া বলে ডেকে উঠল। পেছনে তাকিয়ে দেখি সেই মেয়েটা। মাথাটা রাগে ফেটে যাচ্ছিল, তাও নিজেকে সামলে নিয়ে বললাম, আরে আপনি বলেন, আর কি এমন জাল আছে যেটাতে আমাকে ফাঁসাতে পারবেন? সরি ভাইয়া, আমি আসলে এটা ইচ্ছে করে করি নাই। আসলে আমার হোস্টেলে সিট লাগতো, আর এটা আমি জান্নাতি আপুকে বলার পর আপু শর্ত রাখেন যে তার একটা কাজ করে দিলে আমাকে হোস্টেলে সিট দেবেন। মেয়েটার কথা শুনে জান্নাতির সকালের মতলবী হাসিটার মানেটা মাথায় আসলো। রাগে মাথাটা ফেটে যাচ্ছিল। মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার রাগী চেহারা দেখে ভয় পাচ্ছে। তাই রাগটা আয়ত্তে এনে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি হোস্টেলে সিট পেয়েছো? মেয়েটা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ঠিক আছে, যাও। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ইমোশন দিয়ে আঘাত করবে না, কারণ ইমোশনালের আঘাতের কারণে মানুষের উপর থেকে বিশ্বাস আর ভরসা উঠে যায়। সরি ভাইয়া। ইটস ওকে, যাও। আর মন দিয়ে পড়ালেখা করবে। ওকে ভাইয়া। তারপর আমি সুমনকে বলি, সুমন, জান্নাতি একা থাকে কখন? কেন? ওর সাথে একটা হিসাব নিকাশ আছে। জান্নাতে লাস্ট ক্লাসটা করে না, তখনও একাই ক্যান্টিনে বসে সময় পার করে। ওকে, তাহলে বিকেলে ওর সাথে হিসাবটা মিলিয়ে নিতে হবে। কি করবি তুই? সেটা না হয় সময় হলেই বলবো, মানে বিকেলেই দেখতে পারবি। এখন চল ক্লাসে যাই। ওকে চল। তারপর বিকেলে লাস্ট ক্লাসটা না করে ক্যান্টিনে আসতেই দেখি জান্নাত বসে আছে। ওকে দেখা মাত্রই মেজাজটা গরম হয়ে গেল, তাই ওর কাছে গেলাম। গিয়েই গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম।
থাপ্পড় খেয়ে জান্নাতি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে কিছুই বুঝছে না। তখন আমি বলে উঠলাম, জান্নাতি শোনো, আমি 4টা কথা বলবো তোমাকে, ভালো করে শুনে রাখো। পরের বার আর বলবো না, সোজা গালে বসিয়ে দিব। এখন তো একটা দিয়েছি, পরের বার 1000টা দেব। ফার্স্ট, ক্ষমতার অপব্যবহার করা ভালো না। তোমার যেই ক্ষমতা আছে সেটা ভালো কাজে লাগাও, কোনো খারাপ কাজে নয়। সেকেন্ড, নিজের রাগ আর জেদটাকে কন্ট্রোল করতে শিখো, না হলে একদিন তোমাকেই তার ফল ভোগ করতে হবে। থার্ড, কারো ইমোশনে আঘাত করো না, কারণ আঘাতটা অনেক ভেতরে গিয়ে লাগে। ফোর্থ, দেখো আমি যতদিন এখানে আছি ততদিন এখানে ভালোভাবে থাকতে দাও, যেন ফিরে গিয়ে আমার সাথীদের বলতে পারি এখানের স্মৃতিগুলো। কথাগুলো অনেকটা রাগী লুক নিয়ে জান্নাতিকে বললাম। তারপর কথাগুলো বলে জান্নাতের কাছ থেকে চলে আসলাম। ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আর মাত্র 12 দিন আছে পরীক্ষার, তাই আর সপ্তাহখানে ক্লাস হবে হয়তো। পরীক্ষার্থীরা সবাই না আসলেও জুনিয়র ক্লাসে ঠিকই ক্লাস হয়, আর আমাদের ক্লাসে যারাই আসে তাদের সাথেই ক্লাস করে আসি। কিন্তু ইদানিং টিভির পর্দায় নিউজে চোখ পড়তে লাগলো কুমিল্লা শহরে যেখানে আমি আছি সেখানে কয়েকটা জায়গায় বোমা মেরেছে সন্ত্রাসীরা। পুলিশ হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে। তখনই সরকার উদ্যোগ নিল এখানে আর্মি মোতায়েন করবে। এসব নিয়ে তুমুল ঝড় চলছে, তাও পরীক্ষা নাকি সরকার চালিয়ে যাবে। তো সকালবেলা আম্মু নাস্তা রেডি করে আমাকে ডাক দেয়। নিচে গিয়ে নাস্তা করে রুমে চলে আসি। তারপর বইয়ের পাতায় চোখ দিই। তখন মনে হলো দেশের এই সংকটে আমি একজন সৈনিক। আমি ঘরে বসে আছি এটা কখনো হতে পারে না। আমাকে তো সন্ত্রাসীদের মোকাবেলা করা দরকার। না, এখনই মাহমুদ চাচুকে ফোন দিতে হবে। বলেই যেই ফোনটা হাতে নিব তখনই মোবাইল ফোনে একটা ফোন আসলো। তাকিয়ে দেখি বর্ডার থেকে কনফারেন্স কল। আমার চাচু আর আমার সহপাঠী 3 জন। তাই দেরি না করে কলটা রিসিভ করলাম। চাচু বললেন, মিজু, তোর জন্য একটা সুখবর আর একটা দুঃসংবাদ আছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম যে আমাকে নিয়ে আবার কি হলো। তখনই চাচু আবার বলতে শুরু করলো, মিজু, তুই সহ 3 জনের প্রমোশন হয়েছে। তোরা 4 জন মেজর হয়ে গেছিস। আমি খুশিতে কি বলবো বুঝতে পারছি না। তখন আমার যে কলিগ ছিল তার মধ্যে একজন বলে উঠল, মিজু, এই প্রমোশনে তোর ছুটি ক্যান্সেল হয়ে গেছে। আরে কোনো ব্যাপার না, আমি এমনিতেই ফিরে যেতাম কয়েকদিনের মধ্যে, কারণ দেশের যে পরিস্থিতি এখন আমার ছুটি কাটানোর সময় না। কিন্তু তোর পরীক্ষার কি হবে? ভাই, দেশের মানুষের চেয়ে আমার পরীক্ষার মূল্যটা বেশি না। ওকে। চাচু, আমাকে বর্ডারে কবে আসতে হবে? তোকে আসতে হবে না। কেন? কারণ তোমাদের 4 জনকে কুমিল্লায়, মানে তোমার ওইখানে ট্রান্সফার করা হয়েছে। 4 জন মেজরকে এক জায়গায় ট্রান্সফার করা হয়েছে মানেটা বুঝলাম না। তোমাদের 4 জনকে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমার ওইখানে সব কিছু শেষ হলে তারপর তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হবে। তারপর ট্রেনিং থেকে আসলে পার্মানেন্ট ট্রান্সফার করা হবে অন্য জায়গায়। ও আচ্ছা, তা ওরা আসবে কুমিল্লায়? 3 থেকে 4 দিনের ভিতরে চলে যাবে। তুমি চাইলেই ক্লাস করতে পারো, অথবা রেস্ট করলেও করতে পারো। আর এবছর তোমার হয়তো পরীক্ষা দেওয়া হবে না। কোনো সমস্যা নেই, আগামীতে দেশের পরিস্থিতি ভালো থাকলে ট্রাই করব। ওকে, নিজের খেয়াল রেখো। তারপর ফোনটা কেটে দিয়ে জিম খেয়ে বসে বসে চিন্তা করতে লাগলাম হাসবো না মন খারাপ করব। একদিকে প্রমোশন আর অন্যদিকে 4 বছরের মেহনত। যাক, এসব চিন্তা বাদ দিয়ে দিলাম। মনে একটা কথাই ছিল, সারাদিন বসে না থেকে ক্লাসগুলো করলে ভালোই হবে। তাই সব চিন্তা বাদ দিয়ে পড়তে বসে গেলাম। বিকেলবেলা ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছে না, তাই সুমনদেরকে ফোন দিলাম। কিরে মামা, কই তোরা? আমরা কুমিল্লা বিশ্ব রোডে বসে আড্ডা দিতেছি। আমিও আসছি, তোরা থাকিস ওইখানে। ওকে, আয় তাড়াতাড়ি। তারপর রেডি হয়ে চলে গেলাম বিশ্ব রোডে। 4 জন বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই জান্নাতিকে দেখতে পেলাম একটা গাড়িতে করে বাসায় যাচ্ছিল। আমাকে দেখে কথা বলতে চাইলেও আমি সেদিকে কোনো সাড়া না দিয়ে সুমনদের সাথে গল্প করতে লাগলাম। সবুজ বাদাম আনতে গেল। 4 বন্ধু মিলে বাদাম খাচ্ছিলাম। ঠিক তখনই আমাদের পাশে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ করে। দেখতে পেলাম সেখানে থাকা অনেকগুলো লোক আহত হয়, সবাই মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আমরা 4 জন সেখানে দৌড়ে চলে যাই। প্রায় অনেক লোক মারা যায়। আমরা 4 জন বন্ধু মিলে আহত লোকগুলো কুমিল্লা সিটি হসপিটালে ভর্তি করিয়ে দিই। এরই মধ্যে এখানে পুলিশ চলে আসে। পুলিশ আমাদের সার্জনকে দেখে স্যালুট করে। আসলে পুলিশটা আর কেউ ছিল না, সেটা হলো আমার চাচাতো ভাই লেলিন। আমি তাকে শ্রদ্ধা জানাই। আমার মনে সন্ত্রাসীদের জন্য অনেক রাগ জন্ম নেয়। আর লাশগুলো দেখে আমার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি নেমে পড়ছে। তারপর অনেক রাত করে বাসায় চলে আসি। মনটা অনেক খারাপ। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়ি। এভাবে কেটে যায় 2 দিন। বাসা থেকে বের হইনি। তাই আজকে সকালে রেডি হয়ে চলে গেলাম ভার্সিটি গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ক্লাসে চলে আসি। আমাদের ক্লাসে তেমন কেউ নেই,
তাই মনোযোগটা ভালোভাবেই দিতে পেরেছি। হঠাৎ ওপর থেকে নিচে চোখ যেতেই চমকে গেলাম, কারণ নিচে রায়হান সহ বাকি দুজন এসে নামলো ইউনিফর্ম পরে, সাথে লোডিং গান। তারপর প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেল। সবার দিকে খেয়াল করে দেখি সবাই ওদের দিকে তাকিয়ে আছে। শিওর এখানে এসেছে আমাকে খুঁজতে। ওদেরকে কে বলেছে যে আমি ভার্সিটিতে? এসবই ভাবছিলাম, তখনই পিয়ন আমাদের ক্লাসে আসলো। স্যারকে কী যেন বলল। আমি পেছনের দিকটাই ছিলাম, তাই শুনতে পাইনি। পিয়নের কথা শেষ হতেই স্যার বলে উঠল, হাউ ইস মিজু? ইয়েস স্যার। তোমাকে প্রিন্সিপাল স্যার যেতে বলছে। ওকে স্যার। ব্যাগে বই খাতাগুলো গোছাতে লাগলাম, আর খেয়াল করলাম ক্লাসের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কিছুক্ষণ আগে আর্মি এসেছে আর এখন আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। আমি হয়তো বড় কোনো ক্রিমিনাল বা অন্য কিছু। সবগুলো গোছাতে গোছাতে সুমন, সবুজ আর রুবেলকে বললাম, তোরা ভালো থাকিস। জানি না আবার কবে দেখা হয়। মানে? মানেটা আরেকবার দেখা হলে না হয় বলবো। যাই এখন। বাই। তারপর আমি ব্যাগ নিয়ে চলে আসতে লাগলাম। তখনই জান্নাতের দিকে নজর পড়ল। জান্নাতি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জান্নাতিকে ইশারা করে বাইরে আসতে বললাম। তারপর ক্লাস থেকে বেরিয়ে চলে আসলাম। আমার পেছনে জান্নাতিও বেরিয়ে আসলো। তারপর জান্নাতির সামনে আমি গিয়ে দাঁড়ালাম। সরি জান্নাতি। সরি কেন? আসলে ওই দিন রাগের মাথায় তোমাকে চর মেরে দিয়েছি। ইটস ওকে। আচ্ছা, আর্মিগুলো কি তোমাকে নিতে এসেছে? হুম। কেন? তুমি কি করেছো? আমি একজন ক্রিমিনাল, তাই। মানে? মানেটা যদি কোনো এক সময় দেখা হয় তখন বলবো। এখন যাই। বলেই সেখান থেকে চলে আসলাম। আর জান্নাতি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। স্যারের রুমে এসে দেখি ওরা সবাই বসে আছে। তারপর স্যার আমাকে বলে উঠল, মিজু, তোমাকে ওরা কি কারণে যেন নিয়ে যাবে? স্যার ওরা আমার ফ্রেন্ড, আর্মিতে চাকরি করে, আর আমার সাথে দেখা করতে এসেছে। ওহ, যাও দেখা করো গিয়ে। জি স্যার। তারপর ওদের নিয়ে সেখান থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে চলে আসলাম। ওই, তোদের এখানে কে আসতে বলেছে? হ্যাঁ, মন চেয়েছে তাই চলে আসছি। আসছস ঠিক আছে, কিন্তু ইউনিফর্ম পরে আসতে গেলি কেন? পুরো ভার্সিটি তোদের দিকে তাকিয়ে আছে। কেন, আমরা কি ভূত নাকি? আর তোকেই তো নিতে এসেছি, এতে ভয় পাওয়ার কি আছে? তোদের বুঝিয়ে পারবো না, চল গাড়িতে ওঠ। আচ্ছা, ওরা কি জানে না যে তুই আর্মিতে কাজ করিস? আমি এখানে পড়তে এসেছি, সবাইকে বলতে আসিনি যে আমি একজন সৈনিক। তাই বকবক না করে গাড়িতে ওঠ। ওকে কর্নেল। তারপর ভার্সিটি থেকে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে সবাই মিলে হালকা আড্ডা দিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে 4 জন রওনা দিলাম ক্যাম্পের দিকে। ক্যাম্পে গিয়ে বুঝে নিতে হবে সব কাজ। তারপর ক্যাম্পে পৌঁছাতেই বিকেল হয়ে গেল। এরপর এখানকার কর্নেলের সাথে দেখা করলাম এসে। তারপর উনি আমাদের এখানকার কাজ বুঝিয়ে দিতে লাগলেন, আর এখানে হালকা কিছু কাজ করছিলাম। পাশাপাশি আমাদের নিয়মিত হালকা ট্রেনিং করাচ্ছে। এভাবে কেটে গেল কয়েকদিন। সব ভুলে নিজের কাজে মন দিলাম। পরীক্ষা শুরুর 2 দিন আগে কর্নেল আমাদের 4 জনকে ডেকে নিয়ে গেলেন। আমরাও গেলাম কর্নেলের কাছে। উনি প্রথমেই বললেন, দেখো, তোমাদের এতদিন আমি কোনো কাজ না দিয়ে শুধু তোমাদের পরীক্ষা করে দেখেছি তোমাদের দক্ষতা কেমন। আমরা কেউ কিছু না বলে চুপ করে রইলাম। তখন উনি আবার বলতে শুরু করলেন, তোমাদের দক্ষতায় আমি মুগ্ধ, তাই কাল থেকে তোমাদেরকে ডিউটিতে পাঠানো হবে। ইয়েস কর্নেল। তোমাদের 4 জনকে এই পুরো শহরটাকে সামলাতে হবে। 2 জনকে অর্ধেক দেওয়া হবে আর বাকি 2 জনকে অর্ধেক সামলাতে হবে। ওকে। শোনো, তোমাদের যা সেনা লাগে তা তোমরা নিতে পারো। তারপরেও যদি সেনার প্রয়োজন হয় তাহলে ক্যাম্পে ইনফর্ম করলেই হবে। ওকে। মিজু আর রায়হান সামলাবে পূর্ব দিকে, আর তোমরা 2 জন মানে রনি আর বাবু সামলাবে পশ্চিম দিকে। আর এখানকার আশপাশটার জন্য তো আমরা আছি। ওকে কর্নেল। তাহলে পরশু দিন থেকে যেহেতু পরীক্ষা, তাহলে তোমরা বিকেলে গিয়েই পজিশন নিয়ে নাও। ওকে কর্নেল। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা 4 জন। তখন বাবু বলে উঠল, মিজুনে, আমাদের এলাকা ওই দিকে সামলাতে ডিউটি পড়ছে, এবার সামলাও ঠেলা। এটাই তো চিন্তা। এবার কয়েকদিন নিজের এলাকায় ডিউটি করতে হবে। আরে সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আর বিকালে বেরোতে হবে, তাই চল খাওয়া দাওয়া করে হালকা ঘুমিয়ে নেই। আবার কবে না কবে ঘুমানোর সুযোগ হয় আল্লাহ জানে। চল। তারপর খাওয়া দাওয়া করে সবাই হালকা ঘুমিয়ে নিলাম। বিকেলে উঠে গাড়ি নিয়ে আর ফোর্স নিয়ে চলে গেলাম শহরের ভেতর। শহরের মেইন পয়েন্টগুলোতে সেনা বসিয়ে দিলাম, সাথে 2-1 পুলিশও দিয়ে রেখেছি, কারণ পুলিশরা এখানকার অসাধু লোকগুলোকে চিনতে পারে ভালো। তাই তো প্রতিদিনের মতো আমাদের ডিউটির জন্য সবাই রেডি হচ্ছিলাম। তখনই ফয়সাল এসে মিষ্টি বিলাতে লাগলো আমাদের রুমের সবাইকে। তাই আমি জিজ্ঞেস করলাম, কিরে মিষ্টি বিলাচ্ছিস, কাহিনী কি?
আবার আর একটা বিয়ে করলি নাকি? আরে না, তোদের বলছিলাম না আমার স্ত্রী গর্ভবতী, কালকে আমার ছেলে হয়েছে। ও, কংগ্রেস। তারপর আমাদের রুমের 10 জন ছিলাম, সবাই তাকে কংগ্রেচুলেশন জানায়। তারপর রেডি হয়ে গাড়িতে গিয়ে বসলাম ডিউটিতে যাওয়ার জন্য। তো ফয়সালও এসে আমার পাশে বসলো। গাড়ি গন্তব্যের দিকে চলতে লাগলো। তখন ফয়সাল বলে উঠলো, মিজু, ডিউটি শেষে ক্যাম্পাসের কাছে যে বাজারটা আছে সেটাতে আমার সাথে একটু যাবি তুই? কেন? আরে ছেলের জন্য কিছু কাপড় কিনবো। এত ছোট বেবির কাপড় আছে নাকি? আর তার কি কাপড় পরার বয়স হয়েছে নাকি? আরে বয়স হয়নি তো কি হয়েছে, আমি কাপড় নিয়ে নিজের হাতে তাকে পরিয়ে দিব। আমি ফয়সালের চোখের দিকে তাকিয়ে তখন দেখেছিলাম বাবা হওয়ার আনন্দটা ওর চোখে ভাসছিল। তাই হালকা একটু হেসে ওকে বলে দিলাম। বিকেলে ডিউটি শেষ করে এসে ফয়সালের সাথে বাজারে গেলাম। গিয়ে অনেকগুলো ছোট বাবুদের কাপড় নিয়ে আসলাম। তারপর রুমে এসে সেই কাপড়গুলো দেখতে লাগলো। তখন আমি জিজ্ঞেস করলাম, এগুলো যে কিনে আনলি, পাঠাবি কাকে দিয়ে? পাঠাবো কাকে দিয়ে মানে? আমি নিজে নিয়ে যাব? ছুটির জন্য কালকে আবেদন করছিলাম আর কর্নেল মঞ্জুর করছে। আরে পরশুদিন থেকে 15 দিনের জন্য ছুটি দেয়। যাক, তাহলে তো খুব ভালো। তাহলে কাল তো লাস্ট ডিউটি, তাই না? হুম। তাহলে তো ভালোই। তখনই ফয়সালের ফোনটা বেজে ওঠে। ফয়সাল তাকিয়ে দেখে তার বউ ভিডিও কল দিয়েছে তার বাবুটাকে দেখানোর জন্য। যাক, তারপর ফয়সাল আমাদের সবাইকে তার বাবু দেখালো। তারপর আমাদের রুমের সবাইকে বলল তার বেবির একটা একটা করে নাম রাখতে। আমরাও একটা করে নাম দিলাম আর সে নামগুলো ডায়েরিতে লিখে নিল। আমরা সবাই বাবুটার একটা একটা করে নাম রাখলাম। এভাবে রাতটা কেটে গেল। দুপুরে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়িতে বসে যেতে লাগলাম। তখন ফয়সাল বলে উঠল, যাক, আজকে ডিউটি করে আসলেই স্বপ্ন হবে বাড়ি ফেরার। আমরা সবাই হাসতে লাগলাম ওর কথা শুনে। তারপর ডিউটিতে গিয়ে ডিউটি করতে লাগলাম। বিকেলে হঠাৎ করে কর্নেলের ফোন আসলো। কর্নেল জানালো হাই কমান্ডের কাছে নাকি খবর আছে আজকে আমাদের এইখান দিয়ে বাংলাদেশি কিছু মানব পাচারকারীর দল বাংলাদেশের বেশ কয়েক শত মেয়েকে পার করে বিদেশে পাচার করে দিবে। তাই সেখানে পুরোপুরি অ্যালার্ট হতে বলা হয়। এক সময় ওরা পার করার সময় আমাদের নজরে পড়ে যায়। তারপর শুরু হয়ে যায় গোলাগুলি। আমি আর ফয়সাল ছিলাম একটা পাথরের পিছনে। গোলাগুলির এক পর্যায়ে ফয়সাল গুলি করতে উকি দিতেই একটা বুলেট ফয়সালের বুকে লাগে। ফয়সাল মাটিতে পড়ে যায়। আমি কিছুক্ষণ ফয়সালের দিকে তাকিয়ে থাকি। মাথাটা চক্কর মেরে ওঠে। এমন মনে হচ্ছিল যেন আজরাইল আমার পাশে দাঁড়িয়ে আছে। ফয়সালকে আমাদের এমার্জেন্সি টিমের কাছে পৌঁছে দিয়ে আসি। তখন মনে হচ্ছিল মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। তারপর আবার গিয়ে সবার সাথে যোগ দেই। এক পর্যায়ে ওরা আমাদের সাথে না পেরে আত্মসমর্পণ করে। তারপর সেখান থেকে ফিরে এসে যা শুনি তার জন্য প্রস্তুত ছিলাম না। ফয়সালের কথা জিজ্ঞেস করতেই বলে সে নাকি আর নেই। কথাটা শুনে আমি থমকে গেলাম। ক্যাম্পের ডাক্তার জানায় গুলিটা গিয়ে ওর কলিজায় আঘাত করেছে, তাই এখানে আনার আগেই মারা যায়। আমাদের দিকের 4 জন মারা যায় আর 3 জন আহত হয়েছে। ওদের লাশের দিকে তাকিয়েছিলাম আমরা সবাই। বিশেষ করে আমি ফয়সালকে দেখছিলাম। মাত্র 3 ঘন্টা আগে কত কথাই না বলছিল, এখন একদম নিশ্চুপ। তাই এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর দিকে। তখনই হঠাৎ করে ফয়সালের পকেটে থাকা মোবাইলে কল আসতে লাগলো। সবাই থমকে গেল। তারপর একজন ফোনটা এনে আমার হাতে দেয়। ফোনটার দিকে তাকিয়ে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। ফোনটা যে আর কারুর না, ফয়সালের স্ত্রী দিয়েছে। কি করব বুঝতে পারছি না। তখন কলটা কেটে যায়। কয়েকজন বলল তাকে সব জানিয়ে দিতে, আবার কয়েকজন বলল মাত্র 2 দিন হলো সে মা হয়েছে, এমনিতেই শরীর দুর্বল, তার উপরে এটা শুনলে ওনার আবার কিছু হয়ে যেতে পারে। এসব বলাবলি করার সময় আবার ফোনটা বেজে উঠল। তাই এত কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যালো ভাবি, কেমন আছেন? জি ভালো, আপনি কে? ভাবি, আমি মিজু। ও ভাইয়া, ফয়সাল কোথায়? আসলে ভাবি, কথাটা আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। মানে কেন, কি হয়েছে? আরে না, তেমন কিছুই না। আসলে ফয়সাল আর 4 জন মিলে একটা জায়গায় গিয়েছে কর্নেলের সাথে। সেখানে সিগন্যাল নেই। ফয়সালের ফিরতে 4-5 দিন সময় লাগবে। এর মধ্যে যদি ফয়সাল ওইখানে নেটওয়ার্ক পায় তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর তাড়াহুড়ো করে ফোনটা নিতে ভুলে যায় গাধাটা। কবে যে গোছাবে নিজেকে আল্লাহই জানে। আপনি চিন্তা করবেন না। ওর না কালকে বাসায় আসার কথা ছিল। কি করবে বলেন, এমার্জেন্সি তো, তাই যেতে হয়েছে। তবে খুব শীঘ্রই ফয়সাল বাসায় ফিরবে। ওকে, ভালো থাকবেন ভাইয়া। ওকে। ফোনটা কাটার পরই চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। অবশেষে নিজেকে সামলে নিয়ে চলে আসলাম রুমে। কয়েকদিন পর ওদের লাশ বাসায় পাঠানোর সব ব্যবস্থা করা হয়। পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কয়েকজনকে দেওয়া হয়, তার মধ্যে আমিও ছিলাম। আমি ফয়সালের লাশের সাথে ওদের বাসার দিকে রওনা দিলাম। সাথে আরও বেশ কয়েকজন ছিল।
অবশেষে আমি গাড়িতে বসে ওর কফিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম ওর ওই দিনের কথাটা। আজকে শেষ ডিউটি, তারপর স্বপ্ন হবে বাড়ি যাওয়ার। আসার সময় ওর ছেলের জন্য কেনা জামাগুলোও নিয়ে এসেছে আমি। তারপর ওদের বাসায় নিয়ে যাওয়ার পর শুরু হয় ওদের আত্মচিৎকার। অবশেষে ওর জানাজা দিয়ে আসার সময় ভাবির কাছে গেলাম। ভাবি আমাকে দেখেই বলে উঠল, মেজো ভাই, আপনারা থাকতে এটা হলো কি করে? ভাবি, আমি চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি, তাই প্লিজ মাফ করবেন আমাকে। ওনার কান্না দেখে নিজেকে সামলাতে পারছিলাম না, তাই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাব বলে ঠিক করলাম। আর তাই ব্যাগ থেকে বেবির কাপড়গুলো বের করে ভাবিকে বলে উঠলাম, ভাবি, ফয়সাল এগুলো ওর সন্তানের জন্য কিনেছিল। কিন্তু আর কিছুই বলতে পারলাম না। তারপর ওনার কাছে কাপড়গুলো দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম, কারণ সেখানে আর কিছুক্ষণ থাকলে কন্ট্রোল হারিয়ে ফেলবো আমি। তাই গাড়িতে এসে বসে রইলাম। তারপর ওইখান থেকে রাতে ক্যাম্পে ফিরে আসি। এরপর সব কিছুদিন পর স্বাভাবিক হয়ে যায়। এর 1 মাস পর চাচ্চু আমার ট্রান্সফার অর্ডার দিয়ে আমাকে তার আন্ডারে নিয়ে আসে। তারপর এইভাবেই চলতে লাগলো। কথাগুলো বলে জান্নাতির দিকে তাকিয়ে দেখে ওর চোখ দিয়েও পানি পড়ছে। তাই আবারও বলে উঠলাম, শোনো জান্নাতি, তুমি এখানে যেভাবে আমাদের থাকতে দেখেছো, আমরা এভাবে বাঁচি না। আমরা নিজের সাথে সবসময় মৃত্যুকে নিয়ে ঘুরে বেড়াই। কত কিছুই যে এই 2 চোখ দেখেছে, আর কত মানুষের মৃত্যু যে দেখেছে তা বলে বোঝাতে পারবো না। তাই এই চোখে স্বপ্ন দেখতে পারবো না আমি। আচ্ছা মিজু, সব সোলজারাই তো বিয়ে করে, তাহলে তারা কি মনে করে বিয়েটা করে? জান্নাতি, কোনো সৈনিক চায় না বিয়ে করতে, কিন্তু তাকে সমাজের চাপে বা পরিবারের চাপে বা তার বাবা মাকে খুশি করার জন্য বিয়েটা করতে হয়। আরও কত কারণ থাকে, এটা কিভাবে বলবো বলো? আচ্ছা, তুমি কখনো বিয়ে করবে না? আমার মত তো না, বাকিটা আব্বু আম্মু জানে। তোমার মনে হয় না তোমার ভালোবাসার অভাব আছে? দেশের 20 কোটি মানুষের ভালোবাসা নিয়ে থাকি আমি, আর তুমি বলছো আমার ভালোবাসার অভাব? ওই, আমি তোমারে ওই ভালোবাসার কথা বলতেছি না। তোমাকে আমি যেমনটা ভালোবাসি সেই ভালোবাসা। জান্নাতি, তোমাকে আমি বোঝাতে পারবো না, তুমি আবার ওই রাস্তার কথাই বলছো। শোনো, আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। আর আমি জানি কতটা কষ্ট লুকিয়ে আছে আমার ভেতরে। মৃত্যু নিয়ে খেলতে নেমেছি, তাই এখানে কাউকে সঙ্গী না করাই ভালো। আর তুমি ওই কথাই বলতেছো, তার চেয়ে ভালো তুমি সাধারণ কাউকে বিয়ে করে নাও, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমাকে বিয়ে করলে সব সময় হারানোর ভয় নিয়ে বাঁচতে হবে, কিন্তু সাধারণ কাউকে বিয়ে করলে এই ভয়টা নিয়ে থাকতে হবে না তোমাকে। রাজ, তুমি ভাগ্যকে বিশ্বাস করো? কেন? আচ্ছা, ভাগ্যে যদি থাকে আমি তোমাকে পাবো, তাহলে তুমি আটকে রাখতে পারবে নাকি? আর এমনটাও তো হতে পারে আমি যেই ধারণার লোকটাকে বিয়ে করলাম সে বিয়ের 1 দিন পর কোনো এক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন কি বলে সান্ত্বনা দিবে আমাকে? জান্নাতের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। এমন একটা কথা বলেছে যে আমি কি বলবো বুঝছি না। তখনই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ক্যাম্প থেকে ফোন দিয়েছে, তাই যেতে হবে আমাকে। তাই জান্নাতিকে বললাম, জান্নাতি আমাকে যেতে হবে, এখন ভালো থেকো আর আমাকে ভুলে যেও। এসব বলে যখনই পেছন ফিরলাম তখন জান্নাতি ডাক দিল। মিজু শোনো, বলো। আমাকে একটা কথার উত্তর দিয়ে যাও। কি কথা? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কেন? তাহলে ঠিক আছে। আর মনে রাখিস মিজুর বাচ্চা, তুই যদি কখনো বিয়ে করতে আসিস তাহলেই দেখবি আমি তোর জন্য বসে আছি। আমিও দেখব তুই বিয়ে না করে কোথায় যাস। আর এতগুলো কথা যে শুনিয়ে গেলি, এগুলোর উত্তর আমি তোকে তখনই দিব। এইসব বলতে বলতে জান্নাতি আমার কাছে আসে, তারপর হঠাৎ করে লিপ কিস করে বসে। মিনিট খানেক পরে ছেড়ে দেয়। আমি ওর কাজ দেখে হাঁ করে তাকিয়ে রইলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। জান্নাতি এমন করবে ভাবতেও পারিনি আমি, তাই ওর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। জান্নাতি চলে যেতে লাগলো। আবার কি মনে করে যেন পিছন ফিরে বলে উঠল, দেখে নিব সোলজার তোকে আমি। মনে রাখিস তুই বিয়ে করলে আমাকেই করতে হবে। জান্নাতি এসব বলে চলে গেল। কিছুক্ষণ পর ওর দিকে আমি হাঁ করে তাকিয়ে থেকে আমিও চলে গেলাম ক্যাম্পে। তারপর সেখান থেকে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেলাম কর্নেলের কাছে। পরের দিন ট্রেনিং লেটার আসলো। ট্রেনিং দিতে চলে গেলাম 4 জন বান্দরবন। ট্রেনিং শেষ করতেই 4 জনের পোস্টিং করে দেয় ওইখান থেকেই। সবাই যার যার মতো তাদের গন্তব্যে চলে যায়। এভাবে চলে গেল 2 বছর। সব কিছু ভুলে নতুন করে সব কিছু করতে লাগলাম। তখনই হাইকমান্ড থেকে সময় দিল বিয়ে করার জন্য। ব্যাস, আম্মু মেয়ে দেখা শুরু করে দিল। সবার জোরাজুরির কারণে বাসায় আসলাম।
এসে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, আর মোটামুটি কিছু মেহমানও আছে যা দেখলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে দিলাম এক ঘুম। বিকেলে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে বসতেই আম্মু একটা খাম দিয়ে বলে উঠল, এখানে কিছু টাকা আছে আর মেয়ের ছবি আছে, যা গিয়ে শপিং করে আয়। আর শুক্রবার তোর বিয়ে। কি? কি না জি, এখন যা গিয়ে শপিং করে আয়। আম্মু, আর 3 দিন পর শুক্রবার, এই 3 দিনে কি হবে? সব কিছু হবে, তুই তোর কাজ কর, আমি গেলাম। বলেই আম্মু চলে গেল। আমি আম্মুর এমন ব্যবহারে অনেকটাই অবাক হলাম। তারপর ভাবলাম মেয়েটাকে দেখতেই হয় একবার। তাই খাম থেকে ছবিটা বের করে দেখতেই চোখগুলো কপালে উঠে গেল। কারণ মেয়েটা যে আর কেউ না, জান্নাতের ছবি। বুঝতে আর বাকি রইল না আম্মুর এমন আচরণের পেছনে ওর হাত। যাক, তার মানে বিয়ের আগে ওর কল আসবেই। তাই এসব চিন্তা বাদ দিয়ে গিয়ে মার্কেট করে আসলাম। রাতে ফোন টিপছিলাম, তখন ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আননোন নাম্বার। তবেই বুঝে গেলাম এটা জান্নাতের ফোন। তাই মনে মনে ভাবলাম, রাখো জান্নাতি, তোমার থেকে একটু মজা নেওয়া যাক। এইসব ভেবে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমাকে চিনোস না নাকি চিনেও ভাব নিচ্ছিস? সরি আন্টি, আপনার পরিচয় না দিলে চিনব কিভাবে? কি আমি আন্টি? রাগে ফোঁস করছে। আরে পরিচয় না দিলে কিভাবে বুঝবো যে আপনি আন্টি নাকি দাদুর বয়সের মহিলা? এবার জান্নাতে আর কিছু না বলে রাগে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নামাজ শেষ করে বাইরে আসতেই দেখি সবাই বিয়ের আয়োজন করছে। আর কালকে নাকি গায়ে হলুদ। তাই সবাই নিজের মতো ব্যস্ত, আর আমিও নিজের মতো ব্যস্ত। এভাবে কেটে গেল 2 দিন। আর বিকেলে বিয়েটাও হয়ে গেল। জান্নাতিকে নিয়ে বাসায় চলে আসলাম। এরপর আমি আমার মতো বিজি হয়ে গেলাম। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ার সাথে গল্প করতে লাগলাম। এমন সময় আব্বু আম্মু এসে আমার পাশে বসলো। আমার কিছুটা সন্দেহ হলো, তাই জিজ্ঞেস করলাম, কি হলো? হঠাৎ দুজন একসাথে এসে আমার পাশে বসলে? রুমে যা, বৌমা একা একা বসে আছে, ওর তো ভালো লাগতে পারে। তুই রুমে না গিয়ে এখানে কি করিস? প্রথমত জান্নাতি ভয় পাওয়া মেয়ে না, উল্টো ওরে দেখলে শয়তানও ভয় পাবে। আর দেখতেছো না ভাইয়ার সাথে গল্প করতেছি। চুপ, বক বক না করে রুমে যা। রাজ, রুমে চলে যা। ওকে বলেই সেখান থেকে রুমের কাছে চলে আসলাম। ভেতরে ঢুকে দরজা লাগাতেই দেখি জান্নাতি উঠে আমার কাছে আসলো। এসেই পায়ে সালাম করলো। কিছুটা অবাক হলাম, এমন ভদ্র মেয়ে জান্নাতি। যাক, এখন একটু মজা নেওয়া যাক ওর সাথে। তাই জান্নাতির খোমটা তুললাম। আহ! জান্নাতি হালকা ভয় পেয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে ভয় পেলে কেন? তুমি এখানে কেন? এখানে তো আমার বউ থাকার কথা। এবার রাগে জান্নাতের মুখ লাল হয়ে গেল। রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তাই আবার আমি জিজ্ঞেস করলাম, কি হলো বলেন, আমার বউ কোথায়? তোর বউরে চিবিয়ে খেয়ে ফেলেছি, এবার তোকে খাব। ইস, আমার বউটা না জানি কত ভালো ছিল, আর এই রাক্ষসীটা খেয়ে ফেললো। ওই চুপ করবে, না হলে আমার কিন্তু এবার রাগ উঠতেছে বলে দিলাম। ওকে, চুপ হয়ে গেলাম। চুপ করে গিয়ে খাটে এসে শুয়ে গেলাম। শুয়ে শুয়ে ভাবতেছি কি করব এখন। ধুর, যা করার জান্নাতি নিজেই করবে, আমি শুয়ে ঘুমাই। কিছুক্ষণ পর হঠাৎ জান্নাতি বালিশ দিয়ে মারতে লাগলো। তাই উঠে বসলাম। কি হলো, মারতেছো কেন? তুই ঘুমাচ্ছিস, আমি কি একলা ঘরে বসে বসে মশা মারবো নাকি? তোকে মশা মারতে কে বলেছে? ফ্রেশ হয়ে এসে ঘুমা। আজকে তুইও ঘুমাতে পারবি না, আর আমিও ঘুমাবো না। সারা রাত দুজনে গল্প করব। দেখ, সারাদিন এমনিতেই অনেক ধকল গেছে, তাই প্লিজ এখন একটু ঘুমাতে দে, কালকে গল্প করব। সরি, পারবো না। আর তুই ফ্রেশ না হয়ে খাটে শুয়েছিস কেন? এমনি। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি ফ্রেশ হতে যাব। চোখ বন্ধ করে শুয়ে রইলাম। জান্নাতি কোনো কথা না বলে চলে গেল ফ্রেশ হতে। তারপর আমি শোয়া থেকে উঠে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাতি বেরিয়ে আসলো। তারপর আমি গেলাম ফ্রেশ হতে। মুখে পানি দিয়ে আয়নাতে চোখ পড়তেই আয়নার কোনায় একটা কাগজ হাতে নিয়ে দেখি লেখা আছে, ফ্রেশ হয়ে বাহিরে আয়, তোকে মজা দেখাবো আজকে। বুঝতে বাকি রইল না এটা জান্নাতির কাজ। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি জান্নাতি বসে আছে খাটে। আমি বাইরে আসতেই আমার কাছে আসতে লাগলো। মারবে মনে করে আমি পিছোতে লাগলাম। তখনই জান্নাতি বলে উঠলো, কিরে, ভয় পাচ্ছিস নাকি? কিছুটা। তুই না একজন সোলজার, আর সোলজার যে ভয় পায় তা আজ প্রথম শুনলাম। এমন বদ্ধ একটা ঘরে এমন সময় শুধু সোলজার না, শয়তানও ভয় পায়, বুঝলি? কেন, আমি তোকে খেয়ে ফেলবো? কি জানি। বলতে না বলতেই দেয়ালে পিঠ ঠেকে গেল। এই প্রথম বুঝলাম জীবনে কতটা ভয়াবহ পরিস্থিতি হলে দেয়ালে পিঠ ঠেকে যায়।
আর এদিকে জান্নাতে কেমন যেন একটা লুক নিয়ে আমার কাছে এসে গেল। আমাদের মাঝে দূরত্ব আছে কিনা বলতে পারবো না, তবে জান্নাতের গরম নিঃশ্বাস আমার গলায় পড়ছিল। তারপর হঠাৎ জান্নাতে আমাকে কলার ধরে দেয়াল থেকে ঘুরিয়ে খাটের কাছে এনে ধাক্কা মেরে খাটে ফেলে দিল। তখন জিজ্ঞেস করলাম, কি হলো? খাটে ফেললি কেন? ফিল্মে দেখিস না? না, আর চুপচাপ ঘুমা, না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। তাহলে আজকে আমার একদিনটা পালন করিনি, তুই না হয় কালকে তোর দিন পালন করিস। বলেই আমার ঠোঁটগুলোর উপর হামলা করলো। তারপর কি হলো তা তো বুঝতেই পারছেন। কিছুক্ষণ পর জান্নাতি আমার বুকে শুয়ে আছে, আর আমি ওর চুলগুলো গুছিয়ে দিচ্ছি। এমন সময় জান্নাতি বলে উঠলো, মিজু, তোকে একটা কথা বলি। বল। আমি জানি তুই দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছিস, আর তাই তুই চাস না যে কেউ তোর জীবনে আসুক। কিন্তু জানিস মিজু, আমি না তোকে অনেক ভালোবাসি। আমি এটা জানি। শোন না মিজু, আমরা দুজন যতদিন বাঁচি দুজন দুজনকে ভালোবাসবো। আমি কোনো কারণে মারা যাই বা তুই দেশের জন্য শহীদ হয়ে যাস, এটা বড় কথা না। যতদিন বেঁচে আছি দুজন দুজনকে ভালোবাসবো, তারপর বাকি জীবনটা স্মৃতি নিয়ে কাটাবি, কেমন? ওকে। বলেই জান্নাতের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম, আর জান্নাতিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে গেল। চোখটা হালকা একটু লেগে আসতেই জান্নাতি আবার ডাক দিল। ঘুম গেল চরক গাছে। কি হলো, ডাকতেছিস কেন? আমার ঘুম আসতেছে না। কেন? তোর ঘুম কেন আসছে না সেটা আমি কিভাবে বলবো? থাক, ঘুমাতে হবে না, একটু পরেই আজানের সময় হয়ে যাবে। তার চেয়ে ভালো তুই আমাকে আদর কর একটু। ওই চুপচাপ ঘুমা, একটু ধমক দিয়েই বললাম। ব্যাস, ম্যাডাম অভিমান করে ফেলল, আর আমার বুক থেকে নেমে বালিশে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ জান্নাতিকে হালকা করে টোকা দিলাম। কোনো সারা শব্দ নেই। পাগলিটার অভিমান অনেক বেশি, বুঝলাম। তাই সোজা গিয়ে জড়িয়ে ধরলাম জান্নাতিকে, তারপর আমার দিকে ফিরিয়ে নিলাম। কি হলো, রাগ করেছিস? না, আমি কি তোর যে আমি তোর উপরে রাগ করব? থাক, এখন ভাবনা দেখিয়ে এদিকে আয়। ব্যাস, জান্নাতে জড়িয়ে ধরলো আমাকে। তারপর বাংলা সিনেমার মতো হারিয়ে গেলাম রূপকথার জগতে।